সুপ্রভা শাড়ি বদলেছে। এখন তাকে বাচ্চা একটা মেয়ে বলেই মনে হচ্ছে। এখন মনে হচ্ছে শাড়ি না পরলে তাকে ভালো দেখায়। সুরাইয়া বিছানায় আধশোয়া হয়ে খবরের কাগজ পড়ছিলেন। মেয়েকে দেখে কাগজ নামিয়ে বললেন, সুপ্রভা, কাছে আয়। সুপ্রভা মায়ের কাছে গেল। সে কিঞ্চিত আতঙ্কিত, যদিও আতঙ্কিত হবার মতো কিছুই করেনি। শাড়ি খুলে ফেলতে বলা হয়েছে, সে তা করেছে। অঙ্ক নিয়ে বসা হয়নি। যার কাছে বসার কথা সে জ্বরে আধমরা হয়ে আছে, কাজেই তার পক্ষে কিছু যুক্তি আছে। বিকেলে তোর বন্ধুর বাড়িতে দাওয়াত? রাতে হুল্লোড় করার জন্য থেকে যাবার কথা? তুই যেতে চাচ্ছিস? সুপারিশের জন্য মিতুকে পেট ভরেছিস? হুল্লোড় করতে লজ্জা লাগে না? সুপ্রভা মনে মনে বলল, মোটেই লজ্জা লাগে না, বরং ভালো লাগে। ইচ্ছে করে সারা দিন হুল্লোড় করি। বাসা থেকে যদি বের হস, আমি তোর ঠ্যাং ভেঙে দেব। বদ মেয়ে কোথাকার! কত বড় সাহস! পীর ধরেছে। পীরকে দিয়ে সুপারিশ করায়। আজ থেকে রাতে তুই আমার সঙ্গে ঘুমাবি। না, তোমার সঙ্গে ঘুমাবো না। বলেই সুপ্রভা চমকে উঠল। তার ধারণা ছিল কথাগুলো সে মনে মনে বলেছে। এখন দেখা যাচ্ছে মনে মনে বলেনি, শব্দ করেই বলেছে। পেন্সিলে আঁকা ছবি পছন্দ না হলে রাবার দিয়ে ঘষে তুলে ফেলা যায়। অপছন্দের কথা মুছে ফেলার কোনো ব্যবস্থা নেই। থাকলে সুপ্রভার জন্যে খুব ভালো হতো। সুরাইয়া বিছানা থেকে নেমে মেয়ের চুলের মুঠি ধরলেন। তারপরে দেয়ালে মাথা ঠুকে দিলেন। তীব্র যন্ত্রণায় সুপ্রভা কিছুক্ষণের জন্যে চোখে অন্ধকার দেখল। তার কপালের চামড়া কেটে গেছে, গল গল করে রক্ত পড়ছে। সুরাইয়া মেয়েকে ছেড়ে দিলেন। তিনি রক্ত সহ্য করতে পারেন না। সুপ্রভা হাত দিয়ে কপাল চেপে ঘর থেকে বের হয়ে গেল। জামিলুর রহমান একতলার বারান্দায় চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছেন। সম্প্রতি তিনি ট্রান্সপোর্টের ব্যবসা শুরু করেছেন। তার কাছে খবর এসেছে তার একটা ট্রাক দাউদকান্দির কাছে এক মহিলাকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। ট্রাকের ড্রাইভার পলাতক। পুলিশ ট্রাক জব্দ করে থানায় নিয়ে গেছে। ট্রাক উদ্ধারের ব্যবস্থা করতে হবে। মামলা মোকদ্দমায় টাকা যাবে, নানান ঝামেলা। ট্রান্সপোর্টের ব্যবসায় তার আশাটা খুবই অনুচিত হয়েছে। বয়স হয়েছে, ব্যবসাপাতি এখন গুটিয়ে আনার সময়। তা না করে তিনি শুধু বাড়িই চলেছেন। সুপ্রভাকে দেখে তিনি অবাক হয়ে বললেন, কি হয়েছে রে? সুপ্রভা বলল, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, মনে হয় কপাল ফেটে গেছে। সারা দিন আছিস দৌড়ের ওপর, ব্যথা তো পাবি। দেখি হাত নামা, কপালের অবস্থা দেখি। সুপ্রভা হাত নামালো। জামিলুর রহমান আটকে উঠলেন। গম্ভীর গলায় বললেন, আয় আমার সঙ্গে, ডাক্তারের কাছে নিয়ে যাই। সুপ্রভা বাধ্য মেয়ের মতো বড় মামার পেছনে পেছনে রওনা হলো। জামিলুর রহমান সুপ্রভাকে পছন্দ করেন। শুধু পছন্দ না, বাড়াবাড়ি ধরনের পছন্দ। তিনি তার এই পছন্দের ব্যাপারটা সযত্নে গোপন রাখেন। সুপ্রভার সঙ্গে দেখা হলেই ধমকের সুরে কথা বলার চেষ্টা করেন। ভ্রু কুঁচকে তাকান। তারপরেও মনে হয় হৃদয়ের গোপন ভালোবাসার ব্যাপারটা ঠিক গোপন রাখতে পারেন না। খুব হাস্যকর ভাবে মাঝে মাঝে তা প্রকাশ হয়ে পড়ে। তিনি তাতে অত্যন্ত অপ্রস্তুত বোধ করেন। সুপ্রভাও তার রসকসহীন কাঠখোট্টা বড় মামাকে খুবই পছন্দ করে। যেদিন কোনো কারণে আগে স্কুল ছুটি হয়ে যায়, সে অবধারিতভাবে চলে যায় তার বড় মামার পুরনো পল্টনের অফিসে। জামিলুর রহমান অসম্ভব বিরক্ত হয়ে বলেন, অফিসে কি? তুই অফিসে আসিস কেন? তোকে কতবার নিষেধ করেছি অফিসে আসতে। এক্ষুনি চলে যাব মামা।
একা একা মেয়েদের এখানে সেখানে যাওয়া আমার অপছন্দ। তুই এসেছিস কিভাবে? রিকশায় না হেঁটে? হেঁটে। ফ্যানের নিচে বস। আর কোনোদিন যদি অফিসে আসিস আমি কিন্তু সত্যি সত্যি আছাড় দেব। আচ্ছা দিও। বড় মামা, কোক খাবো। কোক খাবার জন্য এসেছিস? হুম। আমার কাছ থেকে টাকা নিয়ে যাবি। এরপর থেকে স্কুলেই কোক কিনে খাবি, অফিসে আসবি না। আচ্ছা। জামিলুর রহমান বিরক্ত মুখে ভাগ্নিকে কোক এনে দেন। আগে দোকান থেকে আনাতে হতো, এখন আনাতে হয় না। সুপ্রভা মাঝে মাঝে অফিসে এসে কোক খেতে চায়। শুধুমাত্র এই কারণেই তিনি অফিসের জন্য একটা ফ্রিজ কিনেছেন। ফ্রিজ ভর্তি কোকের ক্যান। স্নেহ, মমতা, ভালোবাসা, এই ব্যাপারগুলি আসলে খুব অদ্ভুত। কোনো জাগতিক নিয়ম কানুনের ভেতর এদের ফেলা যায় না। জামিলুর রহমান এই মেয়েটিকে কেন এত পছন্দ করেন তা তিনি নিজে কখনো বলতে পারবেন না। সুপ্রভার কপালে 2টি স্টিচ লাগলো। ফেরার পথে জামিলুর সারা পথ ভাগ্নিকে বকতে বকতে এলেন। বকা এবং উপদেশের কম্বিনেশন। সারা দিন ছুটোছুটি লাফালাফি করবি, ব্যথা তো পাবি। নিয়ম নীতির ভেতর চলতে পারিস না? এত বড় যে পৃথিবী, সেও নিয়মের ভেতর দিয়ে চলে। সূর্যের চারিদিকে একই পথে ঘুরে, পৃথিবীকে লাফালাফি ঝাপাঝাপি করে। সুপ্রভা বলল, মামা তুমি এত অদ্ভুত ধরনের কথা বলবে না তো। আমার হাসি আসছে। আমি কি পৃথিবী নাকি যে লাফালাফি ঝাপাঝাপি করব না? জামিলুর রহমানের ইচ্ছে করছে মেয়েটাকে কোনো ভালো উপহার কিনে দিতে, যাতে তার মনটা খুশি হয়। কাজটা করতে লজ্জা পাচ্ছেন। কিছু কিছু মানুষ স্নেহ এবং ভালোবাসাকে চরিত্রের বিরাট দুর্বলতা মনে করেন। সেই দুর্বলতা প্রকাশিত হয়ে পড়লে তাদের লজ্জার সীমা থাকে না। মিতু বলল, কি রে, তোর কপালে ব্যান্ডেজ কেন? সুপ্রভা হাসি মুখে বলল, কপাল ফাটিয়ে ফেলেছি, এই জন্য কপালে ব্যান্ডেজ। কপাল ফাটালে কিভাবে? সিঁড়ি দিয়ে নামছি, হঠাৎ রেলগাড়ির ঝমাঝম, পা পিছলে আলুর দম। ফাটা কপাল নিয়ে জন্মদিনে যাচ্ছিস? যাচ্ছি না আপা। যাচ্ছিস না? না। মাথায় ব্যান্ডেজ নিয়ে জন্মদিনে যাবার দরকার কি? মিতু এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ তীক্ষ্ণ, ভ্রু কুঁচকে আছে। মনে হচ্ছে সে রেগে যাচ্ছে। সুপ্রভা বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? মিতু বলল, সুপ্রভা তুই আমার সঙ্গে মিথ্যে কথা বলবি না। কেউ মিথ্যে কথা বললে আমি সঙ্গে সঙ্গে টের পাই। এখন বল, কপাল কি করে ফাটলো? মা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ধাক্কা দিলেন কেন? বান্ধবীর জন্মদিনে যেতে চাচ্ছিলাম, এই জন্য। এই কারণে জন্মদিনে যেতে চাচ্ছিস না? কাপড় পর, আমি তোকে দিয়ে আসবো। আপা থাক, আমার এখন যেতে ইচ্ছে করছে না। কোনো কথা না, আমি যেতে বলেছি, তুই যাবি। আপা শোনো, মা পরে বিরাট ঝামেলা করবে। করুক ঝামেলা। আপা প্লিজ, আমি যাব না। সুপ্রভা তুই আমার সঙ্গে ভবিষ্যতে আর কোনো দিন কথা বলবি না, এবং অবশ্যই রাতে আমার সঙ্গে ঘুমোবি না। সুপ্রভা তাকিয়ে রইল। মিতু এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাগে এখন তার শরীর কাঁপতে শুরু করেছে। সুপ্রভা বুঝতে পারছে না মিতু আপা এত অল্পতে এমন রেগে যায় কেন। সুপ্রভা, জি। আমার ঘর থেকে তোর বালিশ জিনিসপত্র সরিয়ে নিয়ে যা। আমি ঠাট্টা করছি না, আই মিন ইট। তোমার সঙ্গে কথাও বলতে পারবো না? না। লাস্ট একটা প্রশ্ন করতে পারি? ভাইয়াকে যে একটা উড়ো চিঠি দেবার কথা ছিল, সেই চিঠিটা কি লেখা হয়েছে? মিতু প্রশ্নের জবাব না দিয়ে চলে গেল। সুপ্রভার খুব মন খারাপ লাগছে। রাতে মায়ের সঙ্গে ঘুমোতে হবে, ভাবতেই জ্বর এসে যাচ্ছে। ঠিক সন্ধ্যার আগে ইমনের ঘুম ভাঙল। বিকেলে ঘাম দিয়ে তার জ্বর সেরেছে। সকাল থেকে কিছু খায়নি, খিদেও পায়নি। জ্বর সারার সঙ্গে সঙ্গে খিদে পেট মোচড়াতে লাগলো। গরম ভাত
ডিম ভাজা এবং শুকনো মরিচ ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছে করলো। সে যদি বিখ্যাত কোনো ব্যক্তি হতো তাহলে ইন্টারভিউতে জিজ্ঞেস করত, আপনার প্রিয় খাবার কি? সে বলতো চিকন চালের গরম ভাত, নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল। সে বিখ্যাত কেউ না, ইচ্ছে করলেই সে তার পছন্দের খাবার খেতে পারে না। তার জ্বর এখন সেরেছে, প্রচন্ড খিদে লেগেছে, উপায় নেই। বিকেলে এই বাড়িতে ভাত থাকে না। দুপুরের খাবার শেষ হলেই বাড়তি ভাতে পানি দিয়ে দেওয়া হয়। পরদিন সকালে 3টা কাজের মেয়ে নাস্তা হিসেবে পান্তা ভাত খায়। বিকেলে কাজের সময় তাদের কাছে চাইলেও তারা তার জন্য গরম ভাত রাঁধবে না। মিতুকে কি বলে দেখবে? মিতুকে বললে সে ড্রাইভার পাঠিয়ে শিং মাছ কিনে আনবে। অবশ্যই নাও আনতে পারে। মিতুর কোনো ঠিক ঠিকানা নেই। হয়তো বলবে শিং মাছ খেতে হবে না, 1 গ্লাস দুধ খেয়ে শুয়ে থাক। খিদে কমাবার জন্য ইমন পুরো 2 গ্লাস পানি খেয়ে ফেললো। পানিতে তিতকুটে ভাব, তার মানে জ্বরের ভাব পুরোপুরি সারেনি। খালি পেটে পানি বেশি খেলে নেশা নেশা ভাব হয়, ঘুম পায়। ইমন আবারও শুয়ে পড়ল। বিছানার চাদর আর কাঁথাটা বদলাতে পারলে ভালো হতো। চাদরে এবং কাঁথায় জ্বর জ্বর গন্ধ। অসুখ সেরে যাবার পরে অসুখের গন্ধ নিয়ে শুয়ে থাকতে ভালো লাগে না। যদি লাগে তাহলে বুঝতে হবে অসুখ সারেনি। ইমনের শুয়ে থাকতে ভালোই লাগছে। বৃষ্টির মতো ঝমাঝম শব্দ হচ্ছে, অথচ বৃষ্টি হচ্ছে না। শব্দটা আসছে কোথা থেকে? ইমনের ঘরটা বেশ বড়, তবে ঘরটা তার একা না। জামিলুর রহমানের 2 ছেলে শোভন এবং টোকনের একই শোবার ঘর। শোভনকে আপাতত বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে বলে ঘরটা এখন ইমনের। 2 ভাইয়ের 25 বছর, যমজ হলেও এদের চেহারা এবং স্বভাব চরিত্র আলাদা। শোভন ঠান্ডা স্বভাবের, টোকন উগ্র। দুজন সারাক্ষণই একসঙ্গে থাকে। শোভনকে বের করে দেওয়া হয়েছে বলে টোকনও বের হয়ে গেছে। এরা জগন্নাথ কলেজে বাংলায় অনার্সে ভর্তি হয়ে কিছুদিন ক্লাস করেছিল। এখন কি করে বা কি না করে পুরোটাই রহস্যে ঘেরা। ইমন 2 ভাইকেই বেশ পছন্দ করে। যেসব রাতে তারা থাকে না সেই সব রাতে একা একা ঘুমোতে ইমনের একটু ভয় ভয় লাগে। শোভনকে কেন বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে ইমন জানে না। তার বড় মামা এক রাতে তার ঘরে এসে বলেছিলেন, শোভন যদি রাতে বিরাতে তার ঘরে থাকতে আসে আমাকে খবর দিবি, যত রাতই হোক আমাকে খবর দিবি। এই বাড়ির ত্রিসীমানায় তার আসা নিষিদ্ধ। ইমন শুধু হ্যাঁ সূচক মাথা কাত করেছে। বেশি কিছু জিজ্ঞেস করার সাহস তার হয়নি। জামিলুর রহমান ইমনের ঘর থেকে শোভনের খাটের তোষক চাদর সব সরিয়ে নিয়েছে। শোভনের আলমিরা খুলেও জিনিসপত্র সরানো হয়েছে। টোকনের খাট বিছানা সব ঠিক আছে। ইমন শুয়ে আছে টোকনের খাটে। সন্ধ্যাবেলা ইমনের ঘুম ভাঙলো মশার কামড়ে। মশা কামড়ে তার মুখ ফুলিয়ে ফেলেছে। ঘর অন্ধকার, মনে হচ্ছে গভীর রাত। দরজা জানালা বন্ধ বলে বোঝাই যাচ্ছে না মাত্র সন্ধ্যা। গভীর রাত ভেবেই ইমনের একটু ভয় ভয় করতে লাগলো। তার বাথরুমে যাওয়া দরকার। খাট থেকে নেমে বাতি জ্বালিয়ে বাথরুমে যেতেই ভয় লাগছে। মনে হচ্ছে খাট থেকে নামলেই খাটের নিচ থেকে হামাগুড়ি দিয়ে কে একজন এসে শীতল হাতে তার পা দুটো জড়িয়ে ধরবে। এই ভয় শৈশবের ভয়। শৈশবের কিছু কিছু ভয় মানুষের সঙ্গে থেকে যায়। মানুষের বয়স বাড়ে, শৈশবের অনেক কিছুই তাকে ছেড়ে যায়, ভয়টা ছাড়ে না। ভয় পেলে অবধারিতভাবে ইমনের ছোট চাচার কথা মনে পড়ে। ছোট চাচার সঙ্গে তার দেখা হয় না প্রায় 6 বছর। দাদির মৃত্যুর পরপরই হুট করে তিনি একদিন চলে যান সিঙ্গাপুর, সেখান থেকে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে সুইডেন। তার শেষ পিকচার কার্ডটা সুইডেন থেকে পাঠানো। সুন্দরী নীল চোখা এক মেয়ে বরফ দিয়ে তুষার মানব বানাচ্ছে।
পিকচার কার্ডের উল্টো দিকে এলোমেলো ভঙ্গিতে লেখা, ইমন, এখানে তেমন সুবিধা করতে পারছি না। স্পেনে এক বাঙালি পরিবার থাকে, তাদের সঙ্গে ভালো যোগাযোগ হয়েছে। তারা স্পেনে যেতে আমাকে উৎসাহিত করেছেন। কি করব বুঝতে পারছি না। আমার সিদ্ধান্ত চিঠি দিয়ে জানাবো। সুইডেনের ঠিকানায় আপাতত কোনো চিঠি দিবি না, কারণ আমি আগামীকাল বাসা বদলাবো। সুপ্রভাকে আমার স্নেহ দেবী। সে কত বড় হয়েছে? ইতি, তোর ছোট চাচা। ছোট চাচার কাছ থেকে আসা এই শেষ চিঠি। ইমনের ছোট চাচার কর্মকাণ্ডে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছেন সুরাইয়া। তিনি গম্ভীর গলায় এখন প্রায় বলেন, বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া হচ্ছে তোদের বংশগত রোগ। তোর বাপ যেমন উধাও হয়েছে, তোর চাচাও তাই করেছে। তোদের পূর্বপুরুষের উদাহরণ খুঁজলে দেখবি তারাও এই কাণ্ড করেছে। তোদের গোষ্ঠী হলো ভবঘুরের গোষ্ঠী। আমি যে গোড়া থেকে বলেছি তোদের বাবা ভালো আছে, যথা সময় উপস্থিত হবে, এই কথাটা প্রমাণ হলো তো? মাঝে মাঝে ইমনের মনে হয় মায়ের কথা শেষটায় সত্যি সত্যি ফলে যাবে। কোনো এক গভীর রাতে বাবা এসে উপস্থিত হবেন। ইউনিভার্সিটি ভর্তি ফর্মে বাবার নাম লিখতে হয়। সেখানে সে লিখেনি মরহুম হাসানুজ্জামান। মরহুম শব্দ লিখতে তার ইচ্ছে করে না। বাবা যদি কোনোদিনই না ফেরে, তাহলে হয়তো সে কোনোদিনই লিখতে পারবে না বাবা মরহুম হাসানুজ্জামান। ইমনের বয়স যখন ৮০ হয়ে যাবে, তখন কি পারবে? না, তখনও পারবে না। অদ্ভুতভাবে একজন মরণশীল মানুষ অমর হয়ে যাচ্ছে। আমার প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে আমার একটুখানি অনুরোধ থাকবে। আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু লাইক, কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করেন না। এতে আমার অনেক খারাপ লাগে। তো প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করেন। আপনাদের মূল্যবান মতামতই আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তাই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আসছে অপেক্ষা উপন্যাসের পরবর্তী পর্ব, তাই চ্যানেলটিকে ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।